সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি করোনার এই মহামারী কালে দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করছেন সবাই ভালো আছেন। এবং ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজ আপনারা উপভোগ করছেন আমাদের অনুষ্ঠানের 10ম পর্ব এবং বিগত পর্বগুলিতে আমরা পেয়েছি আপনাদের ব্যাপক সাড়া। আপনারা জানিয়েছেন আপনাদের অনুভূতির কথাগুলি ইমেলের মাধ্যমে দিয়েছেন, আমাদেরকে মেসেজ করেছেন, টেক্সট করেছেন এবং আমাদের সাথে যুক্ত থেকেছেন, আমাদেরকে দিয়েছেন বিভিন্ন সাজেশন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা কোন কোন বিষয়ে এই প্রোগ্রামটি থেকে জানতে চান। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এপিসোডটা নিয়ে এসেছি এবং আপনারা বরাবর মতোই জানেন বিভাব দি পারসেপশন এমন একটি টক শো যার মাধ্যমে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরি এবং আমাদের সাথে থাকেন একজন এক্সপার্ট, একজন গবেষক অথবা সমাজের বিভিন্ন স্তরের গুণীজন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহিদা আক্তার, স্বপ্না খান, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজ থেকে আমাদের সাথে ল ইন এভরিডে লাইফ, স্পটলাইট ইন বাংলাদেশ এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং আমাদের এই টক শোটি আপনারা সরাসরি উপভোগ করছেন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের ফেসবুক পেজ থেকে। এবং আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন অথবা প্রশ্ন থেকে থাকে রিলেটেড টু দ্য টপিক, আপনারা আমাদের এক্সপার্টকে অথবা আজকের অতিথিকে সরাসরি কোশ্চেন করতে পারেন। আসুন আমরা আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট শাহিদা আক্তারকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাই। প্রথমেই জানাচ্ছি অ্যাডভোকেট শাহিদা আক্তার, আসসালামু আলাইকুম, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভাব অনুষ্ঠানটিতে। ওয়ালাইকুম আসসালাম পারভেজ, আপনাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাব প্রোগ্রামে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি এবং আপনাদের এই প্রোগ্রাম আরো উত্তরোত্তর সাফল্য কামনা হোক সে কামনা করছি। অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনি কেমন আছেন এবং এই সময় আপনি কিভাবে অতিবাহিত করছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা পরবর্তীকালীন সময় এখন যেটা সবার জন্য একটা স্ট্রাগল টাইম, আপনার পরিবার এবং কর্মব্যস্ততার মধ্য দিয়ে সময় চলে যাচ্ছে, সব মিলিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনি ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, ল ইন এভরিডে লাইফ। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা জানতে চাইবো যে কমন ল অথবা সাধারণ আইন বলতে আমরা কি বুঝবো এবং এর গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কেমন এবং এর প্রভাব কেমন? ধন্যবাদ পারভেজ। এই প্রশ্নটার উত্তরটা যদি আমি আইনের পার্সপেক্টিভ থেকে দেই, তাহলে আইনের ভাষায় কমন লটা হচ্ছে, আইনের ভাষায় কমন লটা হলো সাধারণ আইন, যেটা আপনার ইংল্যান্ডে প্রচলিত আইন হিসেবে প্রচলিত, ইংল্যান্ডে প্রচলিত আইন হিসেবে প্রচলিত। এখানে কমন লটা মানে হচ্ছে সব ধরনের আইনের ব্যবহার যেখানে করা হয়। সব ধরনের আইন বলতে হতে পারে এটা আপনার সিভিল, হতে পারে এটা ক্রিমিনাল, হতে পারে এটা পারিবারিক আইন, হতে পারে আপনার এটা দৈনন্দিন জীবনে বাড়ি ভাড়া, যাবতীয় সকল আইন আপনার যেই আদালত পরিচালনা করে সেই আদালতকে বলা হয় কমন ল আদালত। কমন ল আদালত কমন লটা বিচার বিশ্লেষণ করেন। এই প্রয়োগটা আপনার ইংল্যান্ডে হতো। এটা হওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাচ্ছিল যে একজন জাজকে সব ধরনের মামলা পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উইং কাজ করছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনার ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছিল। তখন আপনার এই কমন লটাকে ভেঙে কিভাবে আপনার ন্যায় পরায়ণতা, আপনার ইকুইটিটাকে নিশ্চিত করা যায়, সেখান থেকে চলে আসলো আমাদের ন্যায় পরায়ণ আদালত, যেটা আমাদের বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা নেই। আমাদের বাংলাদেশে যেটা আছে আপনার বিভিন্ন বিষয়ের উপরে আদালত আলাদা আছে,
যেমন পারিবারিক মামলা পারিবারিক আদালতে বিচার হবে, আপনার ক্রিমিনাল মামলা ক্রিমিনাল আদালতে বিচার হবে, সিভিল মামলা সিভিল আদালতে বিচার হবে। এটা এটা আপনার ভাগ হয়ে গিয়েছে, কিন্তু কমন ল আদালতে যেটা ছিল এটা ভাগ ছিল না, সব এক জায়গায় বিচারটা হতো। এখন যদি আপনি বলেন যে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এটা প্রভাব পড়ছে, তাহলে এটা বলতে হবে যে আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইনে যেহেতু আপনার বিষয় ভিত্তিক কোর্টটা ডিভাইড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার একজন জাজ এক ধরনের বিষয়ের উপরে মামলা পরিচালনা করার সুযোগ পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে একক বিষয়ের উপরে কনসেন্ট্রেশন দিতে যেয়ে আমাদের ন্যায় বিচার পাওয়ার জায়গাটা আপনার তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের মানে আপনার আইনের ভাষায় যদি আমরা কমন ল এর ব্যাপারটা বলি, এটা শুরুটা হচ্ছে ইংল্যান্ডের প্রচলিত আইন, যেটা বাংলাদেশে বর্তমানে বিভক্ত হয়ে আলাদা আলাদা কোর্টে মামলা পরিচালনা। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করে আমাদেরকে জিনিসটি বোঝাচ্ছেন, বা আমি আশা রাখি যে যারা দর্শক আছে তারা বুঝবে বিষয়টি। এর পরবর্তী বিষয় যে আপনার কাছে জানতে চাবো যে বর্তমান বিশ্ব এই তীব্র প্রতিযোগিতামূলক কারবার জগতে কারবারের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিভিন্ন ব্যবসায়ী আইন ব্যবহার করা হয়ে থাকে। একজন সাধারণ মানুষ অথবা ব্যবসায়ী হিসাবে সাধারণ ব্যবসায়ী আইন বলতে কি বুঝবে এবং এর গুরুত্ব কতটুকু? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রাত্যহিক জীবনে যারা ব্যবসা এখন উদ্যোক্তাদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ওনাদের জন্য ইনফরমেশনটা খুব কাজে লাগবে। এই বিষয় হচ্ছে একজন সাধারণ মানুষ যখন ব্যবসা করবেন, প্রথম ব্যাপার উনি যেই ব্যবসাটা করতে যাচ্ছেন, যেটা আপনি বলেছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে মাথায় রেখে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সেই ব্যবসায়িক ধরন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সেই ব্যবসা করার ক্ষেত্রে আইনগত কি বিধি বিধান আছে, এই জিনিসটা তাকে যেভাবেই হোক একজন আইনজীবীর মাধ্যমে অথবা আপনার ওই সংশ্লিষ্ট ব্যবসায়িক জায়গা থেকে আইনটা কি এই ব্যবসাটা শুরু করার ক্ষেত্রে এবং পরিচালনা করার ক্ষেত্রে এই জিনিসটা তাকে জানতে হবে, এবং এই ব্যবসার শুরু শেষ পরিচালনার ক্ষেত্রে আইনগত যে বিধিবিধানগুলো আছে সেটা মেনে তাকে কাজ শুরু করতে হবে। এর কোনো বিকল্প নেই এখানে। মানে এটাই হচ্ছে গিয়ে ব্যবসায়িক তো বিভিন্ন রকম ধরন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা হতে পারে, উদ্যোক্তা হিসেবে ব্যবসা হতে পারে আপনার, সেটা এক একটা গ্রাউন্ডের আইনটা আসলে কিরকম সেটা তাকে জেনে তারপরে তার ব্যবসাটাকে স্টার্ট করতে হবে, এবং ব্যবসা চলাকালীন সেই রুলস গুলোকে তাকে মেনে চলতে হবে। এটাই একজন সাধারণ ব্যবসায়িক ক্ষেত্রে যে বেসিক আইনটা তার ব্যবসা সেটা জানতে হবে। জি ধন্যবাদ পারভেজ। জি, আমরা এখন করোনা মহামারী কালে আছি, এবং আসার বিষয় হচ্ছে আমাদের সহসাই আমরা অলরেডি ভ্যাকসিন পেয়ে গিয়েছি। এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। করোনার এই মহামারী কাল চলাকালীন সময় আমরা বিভিন্ন পত্র পত্রিকায় লক্ষ্য করি যে বাংলাদেশের নারী ও মেয়েদের বেশি মাত্রায় পারিবারিক সহিংসতার মুখোমুখি হতে হয় বা হতে হয়েছে। আমাদের নারী ও শিশু আইন এ ব্যাপারে কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এটা শুধু করোনা মহামারীকালীন সময় এটা মাত্রাটা বেড়ে গেছে ঠিক, আগে এবং পরেও এই ব্যাপারটা যে নারীদের উপরে যে নির্যাতনের বিষয়টা, এটা আসলে আমি একজন মেয়ে হয়ে বলবো না, আমি নিরপেক্ষভাবে বলতে চাই নির্যাতন এখন শুধু নারীতেই সীমাবদ্ধ না, নির্যাতন এখন কিন্তু পুরুষের মধ্যেও চলে গিয়েছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন আমাদের নেই। আর এই করোনার সময় যে ব্যাপারটা হয়েছে আপনার আর্থিক সমস্যা, তারপরে বিভিন্ন রকম বেসিক যে নিডসটা, এই নিডসের জায়গাগুলো হ্যাম্পার হওয়ার কারণে পারিবারিক জায়গাটাতে আপনার খুব আঘাত করেছে। এই ক্ষেত্রে যে আমাদের নারী এবং শিশু নির্যাতনের যে আইনটা আছে, বিষয়টা হচ্ছে যে এই সমস্যাটা আপনার আসলে তৈরি হবার সেটা আপনি একটা বাউন্ডারি দিয়ে সাময়িক সময়ের জন্য আটকিয়ে রাখতে পারবেন। যে সমস্যা তৈরি করা সে সমস্যা তৈরি করবেই, করার পরে তখন হচ্ছে আপনার আইনের মধ্যে সে যে বুঝতে পারছে যে আমার কতটুকু সমস্যাটা ফেস করতে হচ্ছে। যেটা যে নারী এবং শিশু নির্যাতন আইন দিয়ে এটাকে 100% আপনার রিকভারি করা সম্ভব নয়। আমি এই ক্ষেত্রে বলবো যে আমাদের কাছে যখন কোনো মামলা আসে আপনার এই যে সহিংসতা আইনের সমস্যাই বলেন, অলরেডি তখন সেই সমস্যাটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে।
আমাদেরকে সমস্যার শুরুতে যেতে হবে, শেকড়ে যেতে হবে, সমস্যাটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে। আমাদের কাছে যখন আসে ক্যান্সারে আক্রান্ত হয়েছে জাস্ট তখন আমাদেরকে আপনার থেরাপি দিয়ে রাখতে হয়, আলটিমেটলি সেটাকে টিকিয়ে রাখা যায় না। সমস্যাটাই যেন উদ্ভব না হয় সেই জিনিসটা দেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা কাজ করতে হবে মন মানসিকতার ডেভেলপমেন্টটা। এই ক্ষেত্রে নারী শিশু নির্যাতন আইন দিয়ে যতটুকু আপনার সম্ভব এটাকে রিকভারি করা, তার থেকে আমি বলবো বেশি সম্ভব সমস্যার সূত্রপাত যেই জায়গা থেকে হচ্ছে সেই এনভায়রনমেন্টটাকে কিভাবে পজিটিভ মানসিকতা দিয়ে সেটাকে থেরাপি করা যায় সেই জিনিসটার দিকে মনোযোগ দেয়। জি, আপনার সাথে আমিও একমত। আসলে সমস্যা তৈরি হওয়ার আগেই যদি সেটাকে বোঝা যায় এবং সেটাকে থেরাপি, যেটা আপনি বলছেন যে আমরা যদি কোনো টেকনিকের মাধ্যমে কোনো আমাদের যারা মুরব্বী যারা আছেন অথবা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও যদি এখানে আসলে আগেই জিনিসগুলিকে প্রিভেন্ট করতে পারে তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলি অ্যারাইজ হয় না। সো এই ক্ষেত্রে মনে হয় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন হলো গিয়ে গৃহস্থল থেকে তারা এটা পালন করবেন। আরেকটা বিষয় আপনাকে একটু পারভেজ বলি, এটার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যে এই প্রবলেম গুলোর ক্ষেত্রে যে এটা একটা পারিবারিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু এক ধরনের মানসিক সমস্যা যেটা আমরা আসলে বুঝতে পারি না যখন আমরা সমস্যাটার মধ্যে থাকি। আর এই সমস্যাগুলো আপনার কাউন্সিলিং করার জায়গাগুলো আমাদের যথেষ্ট অভাব, আমাদের সামাজিকতা, আমাদের লোক লজ্জা, আমাদের পরিবারের কথা মানুষ জেনে গেলে কি হবে, এই সমস্ত বিষয়ের কারণে দেখা যায় এগুলো নিজেদের ভেতরে রাখার কারণে প্রবলেমের মাত্রাগুলো আরো বেড়ে যায়। এটা আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, এই পারিবারিক সমস্যাগুলো যত বেশি অ্যারাইজ হচ্ছে শুধুমাত্র চেপে থাকার কারণে, সামাজিকতার কারণে। আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে এগুলো কাউন্সিলিং করতে হবে, প্রয়োজনে আপনার মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করে এই বিষয়গুলো কথা বলে কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আইন দিয়ে পারিবারিক সহিংসতাটা যতটুকু না রিকভারি করা সম্ভব, আমার মনে হয় যে সমস্যার শুরুতে একজন কাউন্সিলরের মানসিক ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে কাউন্সিলিং এর মাধ্যমে এটা সমস্যাটা সমাধান করা আরো বেশি সম্ভব। ধন্যবাদ পারভেজ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে অনেক সুন্দরভাবে আপনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গেছেন দেশ ও দেশের বাইরে থেকে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের এক্সপার্ট বা আমাদের অ্যাডভোকেট যিনি আছেন আজকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে এক্সপার্টদের মতে আইন হলো বিচারক সিদ্ধান্তগুলি যা সাধারণ আইনের নিয়মকে চিহ্নিত করে। যদি এই মতামতটি সঠিক হয় তবে নৈতিকতা হলো সাধারণ আইনের উৎস এবং সাধারণ আইন নৈতিক যুক্তির এক ধরনের রূপ যা কখনো কখনো সঠিক কারণ নামেও পরিচিত হয়ে আসছে। এর ব্যাখ্যা হিসেবে আপনি কি বলতে চান বা এর ব্যাখ্যা আপনি কিভাবে করতে চান? বিচারিক সিদ্ধান্তটা আসলে মূলত প্রথমে আসে আইনের ঊর্ধ্বে কেউ যেতে পারেন না। একজন অ্যাডভোকেট সে যদি বাদী পক্ষের হয়ে থাকেন তাহলে সে বাদী পক্ষের আইনজীবী হিসেবে আইনগত যুক্তি উত্থাপন করবেন। সেই যুক্তির পার্সপেক্টিভে বিবাদী পক্ষের আইনজীবী সে সে আইনের মাধ্যমে সেই যুক্তিটাকে উপস্থাপন করবেন। এই দুইটা যুক্তির পার্সপেক্টিভে বিচারক সিদ্ধান্ত যেটা নিবেন সেটাও আইনের মধ্য থেকে নিবেন। যেটা বলেছেন বিচারিক সিদ্ধান্তটা আপনার সাধারণ আইনের যে প্রয়োগটা, বিচারিক সিদ্ধান্তটা আপনার প্রথমত আসে স্পেসিফিক আইন যদি আমাদের থাকে সে আইনের মধ্যে ফেলে। দ্বিতীয়ত যদি সে আইনের মধ্যে না থাকে, বিষয়টা যদি আইনে না থাকে, তখন হচ্ছে গিয়ে বিচারক তার নিজস্ব ক্ষমতা, যেটা আমাদের আইনের ভাষায় বলা হয় সহজাত ক্ষমতা, ইনহারেন্ট পাওয়ার, আদালত তার ইনহারেন্ট পাওয়ার তখনই ব্যবহার করতে পারবেন যখন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একজন বিচারক তার সহজাত ক্ষমতা বা ইনহারেন্ট পাওয়ারটাকে অ্যাপ্লাই করে আপনার সিদ্ধান্তটা দিতে পারেন, যেটাকে আমরা বিচারিক সিদ্ধান্ত বলছি। পরবর্তীতে ওই সিদ্ধান্তটাই আমাদের প্রিসিডেন্ট বা নজির আকারে তৈরি হচ্ছে। পরবর্তীতে যদি ওই সংক্রান্ত কোনো সমস্যা আসে তাহলে সুনির্দিষ্ট আইন যেখানে নেই তখন আপনার এই প্রিসিডেন্ট বা নজির থেকে এই সিদ্ধান্তটা নিয়ে পরবর্তীতে বিচারক তার সিদ্ধান্ত দিয়ে থাকেন। মোট কথা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইন আপনার খুবই ফ্লেক্সিবল, আইন হার্ড না, খুবই ফ্লেক্সিবল। আপনার ন্যায় একজন
সাধারণ মানুষ আইনের শরণাপন্ন তখনই হন তার কাছে ন্যায় বিচার নিশ্চিতের জন্য। বিচারক সেই ক্ষেত্রে বিচার দেওয়ার ক্ষেত্রে প্রথমে দেখবে স্পেসিফিক আইনটা কি আছে, আইন থাকলে আইন অনুযায়ী বিচার করবে, আইন যদি না থাকে সেই ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য সে তার বিচারিক সিদ্ধান্ত তার সহজাত ক্ষমতা বলে দিতে পারে। মোট কথা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একজন বিচারক আপনার সিদ্ধান্ত প্রয়োগ করে থাকে। জি জি জি, আচ্ছা। ইতিমধ্যে একজন দর্শক আপনার কমেন্ট বক্সে একটি কোশ্চেন করেছেন যে 57 ধারাটি কি, একটু বুঝিয়ে বলবেন? কোন আইনের 57 ধারা? আইন তো অনেক আছে, সিআরপিসি আছে, পিসি আছে, পেনাল কোড আছে, আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে। কোন আইনের 57 ধারা? আমার মনে হয় উনি সিআরপিসি 57 ধারা হয়তো বলছেন। ও হতে পারে, উনি এটা ক্লিয়ার করেননি। সো দর্শক আপনারা যেই কোশ্চেন করবেন একটু ক্লিয়ারলি কোশ্চেনটা করবেন, যাতে আমাদের এক্সপার্ট যিনি আছেন উনি সঠিক অ্যান্সারটি আপনাদেরকে দিতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আপনার কাছে। মহামারী করোনার কারণে গ্লোবাল ইকোনমিতে একটি বড় ধস নেমেছে এবং 1870-এর পরে 2020-কে অনেক ইন্টারন্যাশনাল এক্সপার্টরা একটি অর্থনৈতিক মন্দা বলে আখ্যায়িত করছে এবং এখানে গ্লোবাল ইকোনমিতে এক্সপেক্টেড লস হলো 5.8 থেকে 8.8 ট্রিলিয়ন ইউএসডি। তাহলে এই অবস্থায় বা পোস্ট করোনার সময় আমাদের অর্থনীতি সচল রাখতে কোন কোন আইনের বিশেষ প্রয়োগ করা উচিত বলে আপনি মনে করছেন? অর্থনৈতিক বিষয়টা দেখতে গেলে আমাদের যে ব্যবসায়িক উইংটা আছে, যেখান থেকে আমাদের আপনার রাজস্ব খাতে যে ইনকাম গুলো আসে সেই সেক্টর গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে বলবো আপনার যে ব্যবসায়িক সেক্টর গুলোর আইন মতো রাজস্ব খাতের ইনকাম গুলোকে নিশ্চিত করার জন্য যে প্রসিডিউর গুলো আছে আইন অনুযায়ী সেই বিষয়গুলোর প্রতি আপনার কঠোর এবং দৃষ্টিপাত দিতে হবে। রাজস্ব খাতে ইনকাম, সোজা কথা বলতে গেলে রাজস্ব খাতে যেই সোর্স থেকে আমাদের ইনকাম আসে সেই সোর্স গুলোর দিকে আমাদেরকে আইনটাকে খুব কঠোরভাবে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে রাজস্ব খাতের সাথে যে সমস্ত আইন রিলেটেড সেগুলিকে আমাদের প্রয়োগের মাধ্যমে আমাদের এখানে আপনার এই অর্থনৈতিক মন্দা অবস্থা থেকে আমরা হয়তো বা পুনরায় ফিরে আসতে পারি আগের অবস্থানে। আপনার মতে আমিও আপনার সাথে একমত পোষণ করছি যে এক্ষেত্রে দেখা যেতে পারে যে যারা ইকোনমিক্স যারা আছেন ওনারা এই আইনগুলি নিয়ে আরো বেশি মাত্রায় আলোচনা করবেন বিভিন্ন সভা সেমিনারে, এবং সেখানে আপনার ভ্যাট হতে পারে, ট্যাক্স হতে পারে, অনেক কিছুর বিষয় এখানে চলে আসছে যেখানে রাজস্বের সাথে সরাসরি রিলেটেড। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে কোভিড-19-এর মধ্যে আমরা লক্ষ্য করেছি অনেক লোককে চাকরি থেকে ছাঁটাই, বরখাস্ত অথবা কারণ ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান আপনার 30%, 50% বেতন দিয়ে চলছে, যার প্রভাব আমাদের আর্থ সামাজিক খাতেও পড়েছে। কিন্তু শ্রম আইন এর ব্যাখ্যা কিভাবে করেছে এবং এই বিষয়ে আপনি কি মনে করছেন? ধন্যবাদ। এটা সমস্যা আমি খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। আপনার প্রথমত যে কোম্পানিগুলো আপনার এই শ্রমিকগুলোকে ছাঁটাই করেছে সেই কোম্পানিগুলোর আপনার বেসমেন্টটা কি একটু লক্ষ্য করে দেখবেন। এই কোম্পানিগুলো কিন্তু আপনার আইনগতভাবে রেজিস্টার্ড লিমিটেড কোম্পানি, মানে আইনগতভাবে কিন্তু কোম্পানিগুলো রেজিস্টার্ড। খুব ভালো করে লক্ষ্য করবেন যারা এই ধরনের এইভাবে ছাঁটাই করেছে। এবং যখন কোম্পানিটা আইনগতভাবে রেজিস্টার্ড হয় তখন তার কোম্পানি কিভাবে পরিচালিত হবে তার মেমোরেন্ডাম এবং অ্যাসোসিয়েশন এই ধরনের একটা বিষয় থাকে। সেই অ্যাসোসিয়েশনে তার শ্রমিকরা কিভাবে নিয়ন্ত্রিত হবে, শ্রম আইন অনুযায়ী আপনার কিভাবে নিয়োগ দেওয়া হবে, কিভাবে ছাঁটাই করা হবে, এই ধরনেরও কিন্তু বিষয় আছে। এবং এই যে ছাঁটাই করা হয়েছে, লে অফ করা হয়েছে, আমার যতটুকু আমি দেখেছি আমার কাছে প্রবলেম এসেছে, তাদেরকে কিন্তু পুরালি ছাঁটাই করা হয়নি, তাদেরকে কিন্তু নোটিশ করা হয়েছে। সেই নোটিশে আপনার শ্রম আইনের সেকশন উল্লেখ করে কিন্তু নোটিশ করেছে যে এত ধারা অনুযায়ী তাদেরকে নোটিশ করা হলো। যে কোনো কারণে যদি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, তার ব্যবসায়িক ভাবে সে ক্ষতির বিষয় থাকে, কত পার্সেন্ট ব্যবসায়িক ক্ষতি হলে তখন সে কর্মী ছাঁটাই করতে পারবে, এই ধরনের কিন্তু রুলস আপনার তার ওই অ্যাসোসিয়েশন বা কোম্পানি রেজুলেশনের ভিতরে কিন্তু থাকবে। এবং সেই অনুযায়ী কিন্তু
বাই ল অনুযায়ী কিন্তু আপনার এইভাবেই কর্মী ছাঁটাই এবং বাছাই প্রক্রিয়া, আমার জানা মতে যতটুকু আমি দেখেছি, আমার কাছে প্রবলেম এসেছে, আমি দেখেছি যে আপনার ওরালি কিন্তু ছাঁটাই করেনি যে কোম্পানিগুলো রেজিস্টার্ড। আর যেই কোম্পানিগুলো রেজিস্টার্ড না তারা ওরালি করলে কি আর লিখিত ভাবে নোটিশ করলেই কি, তাদেরকে তো আপনি আইনগত ভাবে আপনি কোনো ক্লেম করতে পারবেন। হ্যাঁ, বিষয় হচ্ছে একটা কোম্পানি আপনার যদি তার ব্যবসায়িক ক্ষতি কত পার্সেন্ট হলে সে কর্মী ছাঁটাই করতে পারবে সেই রাইটটা রেখে কিন্তু সে কোম্পানির এস্টাবলিশমেন্টের সময় ওই রাইটটা কিন্তু সে তার রেজুলেশনে উল্লেখ করে রাখে। এবং যদি এই রুলস এর বাইরে সে আপনাকে নোটিস করে থাকে, ছাঁটাই করে থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে, ওই কোম্পানির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার সুযোগ আছে শ্রম আইন অনুযায়ী। তাহলে এখানে বুঝতে হবে যে কোম্পানির রেজুলেশনে অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে যে কত পার্সেন্ট এক্সপেক্টেড লস হলে আমি কর্মী ছাঁটাই করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি, এই বিষয়টি আসলে তারা কিভাবে এখানে আইনগত দিক থেকে তারা এর সুবিধা পেতে পারে? আচ্ছা, বিনা বেতনে আইন বাধ্যতামূলক ভাবে যদি তাকে বাধ্য করা হয়, সেই ক্ষেত্রে ওই কর্মীটাকে আপনার এভিডেন্স দেখাতে হবে যে তাকে যে বেতন দেওয়া হয়নি, এভিডেন্স শো করতে হবে সে কতদিনের বেতন ছিল, কতদিনের বেতন সে পায়নি। যতদিনের বেতন সে পায়নি সেই ক্ষেত্রে ওই কর্মীর নিয়ম হচ্ছে তার অথরিটিকে একটা অ্যাপ্লিকেশন করা যে আমার এত থেকে এত পর্যন্ত বেতন বাকি আছে, আমাকে এই বেতনটা না দিয়েই আমাকে ছাঁটাই করা হচ্ছে বা আমাকে বাধ্যতামূলক ভাবে ছুটিতে যেতে বলা হচ্ছে। এটা লিখিত ভাবে তাকে একটা অ্যাপ্লিকেশন করা, সেই অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে সে কোনো ধরনের নেয় কিনা, স্টেপ নেয় কিনা। যদি স্টেপ না নেয় তখন আপনি আদালতের মাধ্যমে একটা লিগ্যাল নোটিস করতে হবে আগে আপনাকে, যে প্রথমে হচ্ছে আপনি নিজে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কর্মী জানাবে, তারপরে যদি কোনো কাজ না হয় তাহলে আপনার একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিসের মাধ্যমে তাকে জানাতে হবে। তারপরেও যদি কাজ না হয় তাহলে সেই শ্রমিকের জন্য শ্রম আইন অনুযায়ী এই বেতন সহ কেন তাকে করা হলো, সেই ক্ষেত্রে সে আপনার শ্রম আদালতে যেয়ে আপনার এই অভিযোগ করার তার সুযোগ আছে। তবে তাকে এভিডেন্স দিতে হবে, বিনা বেতনে যে তাকে ছাঁটাই করা হচ্ছে এভিডেন্স সেই কর্মীর অবশ্যই থাকতে হবে আইনগত ভাবে। তাহলে সে আপনার আইনের সহায়তা নিতে পারবে কিন্তু উইথ এভিডেন্স, আইনের সহায়তা নিতে পারবে উইথ এভিডেন্স সহ তাকে আইনের সহায়তা নিতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে আপনি প্রশ্নগুলিকে ব্যাখ্যা করছেন। আমি আশা রাখি যে দর্শকরা উপভোগ করছে। ইতিমধ্যে অনেক দর্শক লিখেছে নাইস প্রোগ্রাম, খুব ভালো কথা বলছেন ম্যাডাম, অনেকে বলছেন ব্রিলিয়ান্ট স্পিচ। সো আপনাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন, আপনি স্পিচ অনেকেই শুনছেন। সো দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের যে কোনো প্রকার আইনগত প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা আপনার কাছে একটু জানতে চাবো যে আমরা জানি লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা খুব সহসা পদার্পণ করতে যাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সব থেকে বড় অবদান হলো ডিজিটাল বাংলাদেশ। এবং ইতিমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন মাননীয় প্রধানমন্ত্রী পাশ করেছেন সংসদে, এবং মানুষের জন্য যা একান্ত কাম্য, কারণ আমরা ডিজিটালাইজেশনের যুগে বসবাস করি। সাধারণ মানুষ এই আইন থেকে কি কি সুবিধা পেতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ পারভেজ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এত সুন্দর একটা প্রশ্ন আপনার সিলেকশনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ কারণেই আমাদের এখন বর্তমানে বিশেষ করে এই করোনার সময়টাতে যারা আপনার ডিজিটাল ইউজটা যতটুকু এক্সপার্ট ছিল এই করোনাকালীন সময় কিন্তু অনেকটা তারা ডেভেলপ করে ফেলেছে। আপনার অনলাইন ভিত্তিক আপনার স্কুল চলছে, অফিস চলেছে। তো যারা আপনার আমি আমার উইংয়েই বলবো, যারা অ্যাডভোকেট আছে তারা মামলা নিয়ে এতই ব্যস্ত থাকে, ফেসবুক বলেন বা আপনার এই বিষয়গুলো বলার সময় হয়ে উঠতো না। কিন্তু করোনার সময় দেখা গেছে এরা কিন্তু মোটামুটি ভালো একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে এই বিষয়গুলো সম্পর্কে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখন মোটামুটি এই করোনার সময়টাতে থেকেই এই ডিজিটাল ইউজটা আমাদের যেহেতু বেড়ে গেছে, যেরকম আপনার ব্যবহার বেড়েছে, আপনার ওটার সুবিধা এবং অসুবিধা দুইটা দিকই বেড়েছে। অসুবিধাটা আমি বলবো আমার ব্যক্তিগত আপনার কাজের জায়গাটাতে আমার অভিজ্ঞতাটা যেটা হয়েছে যে আপনার এই করোনার সময় আপনার ফেসবুকিংটার পরিমাণটা বেড়ে যাবার কারণে আপনার রিলেশনশিপে কিন্তু অনেক অবনতি ঘটেছে, পরকীয়ার মাত্রা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ডিজিটাল
ইউজটা ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। সেই ক্ষেত্রে খারাপ এমনও হয়েছে যে নিরাপত্তার ব্যাপারটা যারা আপনার ব্যবহার করছে ভালো লাগছে, এই ভালো লাগাটা আসলে কোথায় যেয়ে দাঁড়াতে পারে, কোন জায়গায় হতে পারে, এটা কিন্তু তখন কাজ করে না। যখন সমস্যায় পড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার মানে কিভাবে বের হয়ে আসবে সেই জায়গাটা তখন তারা করছে। একদম খুব সুন্দর একটা সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজিটাল নিরাপত্তা আইনটা পাশ করেছে। এখন আমরা এই আপনার ডিজিটাল বিষয়ের উপর যখন কাজ করব তখন এই অপব্যবহারের জায়গাটাকে মাথায় রেখে, যেহেতু আইনটা পাশ হয়েছে, তাহলে কাকে যেটা দেখা যেত যে আপনার এই যে আপনার স্ক্রিনশট অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন কারোর সাথে কারো সমস্যা হলে স্ক্রিনশটটা কিন্তু একটা এভিডেন্স হিসেবে দাঁড় করাচ্ছে। তাহলে এই আবার কারো হচ্ছে কোন একটা লেখা ভালো হিসেবে যদি দেখি যে একটা ভালো একটা লেখা আরেকজন সেটা কপি করে তার ওয়ালে ব্যবহার করছে, তাহলে এই ডিজিটাল আইনটা পাশ হওয়ার কারণে এই জিনিসগুলো যে করা যাবে না, এই ব্যাপারগুলো আপনার ইন জেনারেল পিপলদের ভেতরে কিন্তু কাজ করবে। এবং ওই যেটা বলছিলাম অসুবিধা যেটা হচ্ছিল সমস্যা, সেই সমস্যার জায়গা থেকে তারা আপনার একটা সতর্ক হিসেবে কাজ করবে। এই মুহূর্তে এই ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়াটা খুবই দরকার ছিল, এবং এটা আমি বলবো সবার জন্য, আমরা যারা ব্যবহার করি ডিজিটাল ভিত্তিক আমাদের জীবনযাত্রা চলে আসছে, আমাদের জন্য এটা খুব আপনার কার্যকারী এবং নিরাপদ বলে আমি মনে করি। একজন দর্শক কোশ্চেন করেছেন যে ডিজিটাল নিরাপত্তায় 57 ধারাটি কি মনে হয়, উনি ডিজিটাল নিরাপত্তার 57 ধারাটি সম্বন্ধে জানতে চাচ্ছিলেন। কি জানতে চাচ্ছেন আসলে? হ্যাঁ, তো উনি কি বলছেন যে 57 ধারাটি কি, এটাই উনি বারে বারে কোশ্চেন করছেন। আচ্ছা, আমরা এই প্রশ্নটাতে পরে যাচ্ছি, আমরা শেষ করি আমাদের কাছে। জি দর্শক, আপনি কোশ্চেনটি স্পেসিফিকলি আপনি বলুন যে আসলে আপনি 57 ধারা অনেক বড়, এর ভেতরে আসলে আপনি কি জানতে চাচ্ছেন, কোন অংশটি জানতে চাচ্ছেন, আমাদের এক্সপার্ট আপনার অ্যান্সার দিবেন আশা রাখি। পরবর্তী প্রশ্নে আপনার কাছে একটু জানতে চাইব যে আইনগত কৌশল ব্যবস্থাপনা প্রয়োগের ক্ষেত্রে একটি ব্যবসায় নানা রকমের জটিলতার সম্মুখীন হয়ে থাকে। একজন ব্যবসায়ী কিভাবে আইন জটিলতা এড়াতে পারে বলে আপনি মনে করেন? না, এখানে আমি আপনার প্রশ্নটা আইনগত কৌশল ব্যবহার করা একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, আপনি যখন একটা বিষয়ের উপরে ব্যবসা করবেন, যেটা আমি বলেছিলাম আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল ব্যবসায়িক লক্ষণ ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যখন একটা ব্যবসা স্টার্ট করছেন, ওইটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ওই ব্যবসার আইনগত রুলস এন্ড রেগুলেশন গুলো কি, আপনি যদি সেই রুলস এন্ড রেগুলেশন গুলো মেনটেন করে ব্যবসা স্টার্ট করেন, সেই ক্ষেত্রে আইনগত যদি জটিলতা হয় তাহলে আপনি সেই রুলস এন্ড রেগুলেশন গুলোকে ব্রেক করে ব্যবসা করেছেন কিনা। যদি ব্রেক করে আপনি করেন তাহলে সেই ব্রেকিং জায়গাটাতে এসে আইন আপনাকে ধরবে। আপনি যদি ব্রেক না করেন, আপনি যদি আইনটাকে মেইনটেইন করেই করেন, তাহলে আপনাকে কোন জায়গাটা, আইনের কোন জায়গাটাতে আপনি অপরাধী হিসেবে কাউন্ট করবে। সেই ক্ষেত্রে যেটা যে ব্যবসা আইনগত কৌশল, এখানে আইনগত কৌশলের কোনো বিষয় নেই, আইন কিন্তু একদম সহজ ভাষায় আপনাকে বলে দিয়েছে এটা করতে হবে, এটা আপনার এই ব্যবসা করার ক্ষেত্রে এই হচ্ছে আপনার নিয়ম, এই নিয়ম যদি আপনি ভঙ্গ করেন তাহলে এই হচ্ছে আপনার শাস্তি। এখন সেটাকে যদি আপনি ওভারলুক করে ব্যবসা করেন তাহলে কৌশলটা তো আপনার সেই সাধারণ ব্যক্তি খাটিয়েছে, আইন তো খাটায়নি, আইন পরিষ্কার। সো এখানে আসলে যারা ব্যবসায় করবেন তারা অবশ্যই সঠিক আইন যেভাবে বলা হয়েছে সেভাবেই আপনারা আপনাদের ডকুমেন্ট এভিডেন্স সাবমিট করেই ব্যবসাতে আসবেন, তাহলে আইনগত জটিলতা আপনাদের মনে হয় না পোহাতে হবে। মোস্ট প্রবাবলি আমি আমাদের এক্সপার্ট সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। এর সময় আমাদের সাথে একজন কোশ্চেন করেছেন একজন দর্শক, হোয়াট ইজ প্রপার্টি ল, উনি জানতে চাচ্ছেন প্রপার্টি ল। জি, প্রপার্টি ল তো ভাস্ট একটা ইস্যু, মানে প্রপার্টি তো আপনার দুই রকম হতে পারে, সরি 3 রকম হতে পারে, স্থাবর, অস্থাবর এবং বুদ্ধিভিত্তিক, মুভেবল, ইমুভেবল এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এখন আপনার যেটা হচ্ছে প্রপার্টি ল, আপনি এখন কোন লটা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনি মুভেবল প্রপার্টি সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি ইমুভেবল প্রপার্টি, নাকি আপনি বুদ্ধিভিত্তিক আইন সম্পর্কে জানতে চাচ্ছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি?
এখন তিনটা আইনের ক্ষেত্রে যদি আমি এক বাক্যে বলি, আপনার মানে প্রপার্টি ল তিনটা শব্দকে মানে স্থাবর, স্থাবর এবং বুদ্ধিভিত্তিক, তিনটাকে যদি আমি এক জায়গায় আনি তাহলে বিষয় হচ্ছে যে স্থাবর সম্পত্তি সম্পর্কে আপনার কি ধরনের সমস্যা, আপনার মালিকানার জটিলতা নাকি আপনার দখলের জটিল সমস্যা। যদি মালিকানা বা দখলের সমস্যা হয় তাহলে আপনি আইনগতভাবে মালিক কিনা, যদি আপনি আইনগতভাবে মালিক হয়ে থাকেন তাহলে আপনার সেই মালিকানাটা কেউ অস্বীকার করছে কিনা। যদি অন্য কেউ অস্বীকার করে, আপনার আইনগত অধিকারটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে আপনি আদালতের মাধ্যমে আইনগত অধিকার সে স্থাবর সম্পত্তির এস্টাবলিশ করতে পারবেন। অস্থাবরের ক্ষেত্রেও তাই, বুদ্ধিভিত্তিকের ক্ষেত্রেও তাই, তিনটা বিষয় হচ্ছে আপনার আইনগত অধিকার থাকতে হবে ওই প্রপার্টির উপরে। সেই আইনগত অধিকারটাকে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলেই আপনি আইনের মাধ্যমে আপনার আইনগত অধিকারটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন। এটা খুব ভাস্ট একটা ইস্যু, আসলে কোশ্চেনটা স্পেসিফিক ভাবে হয়নি যে প্রপার্টি ল। উনি পরবর্তীতে আরেকটা কোশ্চেন করেছেন, উনি জানতে চাচ্ছেন হাউ ক্যান উই ডিস্ট্রিবিউট আওয়ার প্রপার্টি ইন বিটুইন আওয়ার চাইল্ড। ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে আপনার চাইল্ডের ভেতরে যদি ডিস্ট্রিবিউট করতে চান আপনার প্রপার্টিটা, সেই ক্ষেত্রে অপশন হচ্ছে গিয়ে আপনার রিলেশনটা আগে বুঝতে হবে। যদি বাবা তার সন্তানকে ডিস্ট্রিবিউট করতে চায় তাহলে আপনি হেবা করতে পারেন, অথবা প্রথম বিষয় হচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী। সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের ভেতরে ওয়াইফ যদি আপনার কোনো ভদ্রলোকের সম্পত্তি ডিস্ট্রিবিউট হয়, তার ওয়াইফ পাবে তার সম্পত্তির 8/1 আর ছেলে এবং মেয়েদের ভেতরে 2:1 অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী যদি উনি মুসলিম হয়ে থাকেন। আর একটা অপশন হচ্ছে সে জীবিত থাকাকালীন অবস্থায় সাধারণত ফারায়েজটা হয় মারা গেলে ওয়ারিশ যারা থাকে তাদের ভেতরে আপনার ফারায়েজ অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়। আর উনি যে প্রশ্নটা করেছেন তার চাইল্ডকে কিভাবে সে ডিস্ট্রিবিউট করবেন, তাহলে সে তার সন্তানদেরকে তার ইচ্ছা মতো আপনার হেবা করে দিতে পারে। আচ্ছা, হেবা করে দিতে পারে। হেবা উনি যদি করতে চান তাহলে এক্ষেত্রে ওনার আসলে প্রসিডিওরটা কি, উনি আসলে কিভাবে এটাকে। হ্যাঁ, হেবা করার ক্ষেত্রে প্রথমত বিষয় হচ্ছে ওই প্রপার্টিটা উনি কিভাবে মালিক হয়েছেন, যে প্রপার্টিটা উনি হেবা করবেন উনি কিভাবে ওই প্রপার্টিটার মালিক হয়েছেন সেটা একটা দলিল হবে, হেবা দলিল। সেই দলিলে তার মালিকানার চেইনটা তাকে ডিটেলস লিখতে হবে যে উনি কিভাবে, মানে অ্যাটলিস্ট আমাদের যেটা আইনের ভাষায় বলা হয় 3-4টা জেনারেশন, সিএস, এসএ, আরএস এবং বর্তমান জরিপ, কিভাবে মালিকটা সে হয়েছেন ওই সম্পত্তিটা সেইটার ডিটেলস প্রিভিয়াস সব দিয়ে তারপরে তার সম্পত্তিটাকে সে তার এই সন্তানদের ভেতরে এই হারে সে হেবা করতে চান। এটা একটা দলিল হবে, হেবা দলিল। হেবা দলিলটা সম্পাদন করার পরে তারপরে এই হেবা দলিলটা আপনার ওই সংশ্লিষ্ট সম্পত্তিটা যে সাব রেজিস্ট্রারের আন্ডারে, সম্পত্তিটা যে রেজিস্ট্রার অফিসের আন্ডারে, সেই রেজিস্ট্রার অফিসে যে তাকে ওই হেবা দলিলটা অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করতে হবে, শুধু সম্পাদন করলেই হবে না। অনেকে যেটা করে স্ট্যাম্পে লিখে দেয় 2000 টাকার স্ট্যাম্পে, 10,000 টাকার স্ট্যাম্পে বা 5,000 টাকার স্ট্যাম্পে, ওনারা মনে করে যে স্ট্যাম্পের ভ্যালুতেই এটা আইনগতভাবে হয়ে গেল। কিন্তু অবশ্যই সম্পাদন, হেবা দলিল অবশ্যই আপনার সম্পাদন করার পর এটা রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক, সাথে যে সম্পত্তিটা হেবা হলো, রেজিস্ট্রেশন হলো, সেইটার দখলও তাকে বুঝিয়ে দিতে হবে। দখল আবার নিজের মধ্যে রাখলে কিন্তু হেবা হবে না। আচ্ছা, দখলটাও কিন্তু দিয়ে দিতে হবে। তার অর্থ হচ্ছে যে বাবা যদি তার সন্তানকে হেবা করে তাহলে সেই মুহূর্ত থেকে বাবার দখলে আর সম্পত্তি থাকবে না, সেটা চলে যাবে তার সন্তানের কাছে। তো দর্শক, আপনি যিনি কোশ্চেন করেছেন আপনি নিশ্চয়ই জিনিসগুলি মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে আপনি কিভাবে আপনার সন্তানকে আপনার সম্পত্তি বটোয়ারা বা ডিস্ট্রিবিউশন করে দিবেন। এবং সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট যেভাবে বললেন যে যদি আপনি হেবা করতে চান, হুইচ আই থিঙ্ক দিস ইজ দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে। সো আপনি কিন্তু তখন যদি তাদেরকে যে অনুপাতেই করেন না কেন, আপনি কিন্তু আর সম্পত্তির মালিকানাতে থাকছেন না, আপনার সন্তান কিন্তু ওই মুহূর্ত থেকে সেই মালিকানা ভোগ করা শুরু করতে পারে। অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দরভাবে প্রশ্নগুলি ব্যাখ্যা করছেন। আমার মনে হয় দর্শকরা অনেক উপকৃত হচ্ছে। ইতিমধ্যে দেশের বাইরের থেকে অনেক দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এবং সবাই আপনাকে বলছেন ব্রিলিয়ান্ট স্পিচ, এবং অনেকেই আপনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছেন। এর পরবর্তীতে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ভ্যাট আইন কি। একজন আইনজীবী ও এক্সপার্ট হিসেবে আপনার কাছে ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে বা আমাদের দেশের প্রধান অন্তরায় কোথায়?
আচ্ছা, ভ্যাট আইন সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে আমাদের যেটা বললাম যে রাজস্ব, যে একটা প্রশ্ন আপনাদের ছিল, রাজস্ব খাতে যে ইনকাম, সেটার ভেতরে যে ভ্যাটের বিষয়টাও হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট একটা চলে আসছে। তাহলে আমি যদি বলি রাষ্ট্রের স্বার্থে, বৃহৎ স্বার্থে যদি বলি যে আমার রাষ্ট্রের উন্নয়নের জন্য ভ্যাট আইনটা আমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার এস্টাবলিশমেন্টটা রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের এস্টাবলিশমেন্টটা এবং এটার গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। জি। এখানে অনেকে জানতে চাচ্ছিলেন যে আসলে এটা আসলে আমরা কিভাবে বাস্তবায়নটা কিভাবে করতে পারি, কারণ আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়তই আমাদের যে কোনো প্রোডাক্টে আমরা ভ্যাট দিচ্ছি। তাহলে এখানে ভ্যাট কি সকলের জন্য সমান, নাকি এটার কোনো আপনার যেটা হচ্ছে ব্যারিকেড, অথবা যেটা আমরা বলি যে বিভিন্ন আয় অনুযায়ী ভ্যাট নির্ণয় করা যায়, সেক্ষেত্রে অনেকে জানতে চাচ্ছিল যে এটা কি সকলের জন্যই সমান কিনা। জি, এখানে বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেখানে আপনাকে যে ভ্যাটটা দিতে হবে। আপনি একটা জিনিস দেখবেন, একটা প্রোডাক্ট আমরা যখন সুপার শপ থেকে কিনি, ওখানে ওই প্রোডাক্টে ভ্যাটটা ইনক্লুড থাকে। আবার ওই প্রোডাক্টটা যদি আপনি কোনো খুচরা মার্কেট থেকে কিনেন, সেখানে কিন্তু আপনাকে আবার ভ্যাট দিতে হচ্ছে না। তাহলে এই দুইটা জিনিস থেকে কিন্তু আমরা বুঝতে পারছি ভ্যাট আমাদের সাধারণ জনগণের দেয়াটা কিন্তু বাধ্যতামূলক না, দিচ্ছেন কিন্তু আপনি স্বেচ্ছায়। আপনি কি চাচ্ছেন? কমফোর্টেবিলিটি চাচ্ছেন, আমি সুপার শপে গেলে আমি একটু কমফোর্ট জোনের থেকে মার্কেট করতে পারছি। তাহলে আপনি যে সার্ভিসটা নিচ্ছেন, আপনার কমফোর্টেবিলিটি, আপনি যে সার্ভিসটা নিচ্ছেন, এটার জন্য আপনি ভ্যাট দিচ্ছেন, আপনি উইলিংলি দিচ্ছেন, আপনি জানেন ওখান থেকে কিনলে আমাকে ভ্যাট দিতে হবে। এবং আপনি আবার মনে করছেন, তাহলে আবার আপনি মনে করছেন যে না, আমি কেন ওই ভ্যাটের ওই 100 টাকার উপরে 5 টাকা আমি কেন বেশি দিতে যাব, আমি আমার সামনের দোকান থেকে জিনিসটা কিনে নেই। তাহলে আপনি সার্ভিস নিচ্ছেন না, আপনি কমফোর্টেবিলিটি নিচ্ছেন না। তাহলে এই থেকেই আমরা বুঝতে পারছি যে ভ্যাট সবার ক্ষেত্রে বাধ্যতামূলক না। আমরাই আমাদের প্রয়োজনে কোথা থেকে কিনবো, সার্ভিসটা নিব, সেই সার্ভিসের উপরেই কিন্তু আমি ভ্যাটটা দিচ্ছি, জেনে শুনেই দিচ্ছি। অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন। অ্যাকচুয়ালি আপনার কথার সাথে আমিও একমত যে আপনি যখন সার্ভিস নিচ্ছেন আপনার প্রয়োজনেই আপনি ভ্যাটটি দিচ্ছেন। তো এখানে যেটা হচ্ছে ভ্যাট সবার জন্যই যে সমান এমন কোনো তারতম্য নেই। আপনি যখন সার্ভিস নিচ্ছেন সেই সার্ভিস হিসাবে আপনি ভ্যাটটি প্রয়োগ করছে আপনার উপরে, আবার আপনি সেটাকে দিচ্ছেন। পরবর্তী যে প্রশ্নটিতে আপনার কাছে আসবো, 2020 এ বছরে ঢাকায় 5,970টি ডিভোর্স বা তালাক হয়েছে। এখানে প্রতি মাসে গড়ে 1194টি ডিভোর্স বা তালাক রয়েছে। 2019 যদি হিসাব করি তাহলে গড়ে দেখা গিয়েছিল 920টি ডিভোর্স কেস ছিল। 2020-এ এটি এসে বেড়ে গেল প্রায় 29.78%। একজন আইনজীবী হিসেবে বিশেষ কোনো কারণ কি আপনি ব্যাখ্যা করতে পারেন যে এক্ষেত্রে নারী ও শিশু আইন কিভাবে সহায়তা করতে পারে এই ডিভোর্স বা তালাকের বিষয়ে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আমি বলবো ডিভোর্সের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। বেড়ে যাওয়ার পেছনে প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা আসলে সবাই, আগে যে ব্যাপারটা ছিল যে সংসার করার ক্ষেত্রে বাধ্যবাধকতাটা তৈরি করে দেওয়া হতো, এখন ছেলে মেয়ে সবাই হচ্ছে গিয়ে আপনার স্বাবলম্বী হওয়ার পরিমাণটা বেড়ে গিয়েছে, স্বাধীনতার পরিমাণটা তাদের বেড়ে গিয়েছে। আপনার যে ধৈর্য ধারণ করার ক্ষমতাটা, সাপোজ যদি আপনাকে বলি হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটা প্রবলেম হয়েছে, মন মালিন্য হয়েছে, মান অভিমান কিছু সময়ের জন্য থাকবে, তারা কি করছে ওই সময়টাতে, আর এই যে আমাদের হাতে মোবাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, ওই খারাপ সময়টাতে সে কি করছে, তার অন্য বন্ধুরা তো অ্যাভেলেবেল আছে, তার মাইন্ডটাকে অন্যদিকে সে ডাইভার্ট করছে। এক্ষেত্রে সে কি করছে, আপনার শেয়ারিং করছে, প্রবলেম গুলো শেয়ার করছে আপনার তৃতীয় পক্ষের কাছে সব প্রবলেম শেয়ার করতে করতে তাদের ভিতরে একটা রিলেশনশিপ বিল্ড করে ফেলছে। এইভাবেই হচ্ছে আপনার সাংসারিক জীবনের, আমি এক কথা বলবো, যেটা আমি আমার প্রফেশনের জায়গা থেকে বের হয়ে বলবো, যে সংসারটাকে আপনি আইন দিয়ে ধরে রাখতে পারবেন না। ভয় দেখিয়ে সংসার হয় না, ভয় দেখিয়ে কখনো সংসার করা সম্ভব না। সংসারে থাকতে হবে মানবতা, সংসারে থাকতে হবে ন্যায্য অধিকার। সেই অধিকারটা জোর করে আমি আমার হাজবেন্ড থেকে আদায় করতে পারবো না যদি সে আমাকে না দেয়। এই ক্ষেত্রে আপনার যে মানবিক বিষয়গুলো,
মানবিক ব্যাপারটা তার ফ্যামিলির বিল্ড আপ থেকে এই জিনিসটাকে তার বুঝতে হবে যে আমার স্ত্রীকে আমি কিভাবে মর্যাদা দিব, সে আমার কাছে আসলে কি মর্যাদা পায়, তাকে আমি কিভাবে মর্যাদা দিব, ভাইস ভার্সা তার হাজবেন্ডের ক্ষেত্রেও, যে আমার হাজবেন্ডের ওয়াইফ হিসেবে আমার কি করণীয়। আমি বলবো যে আমাদের সংসারে যে ডিভোর্সের মাত্রাটা বেড়ে যাওয়ার আবার আরেকটা খুব কমন একটা ইস্যু দেখা যায় যে বাবা মা, তৃতীয় পক্ষ, বাবা মা, আপনার ভাই বোন। তো যখন আপনার একটা ছেলে, এইগুলো আসলে অনেক ব্যাপক কথাবার্তা, খুব সুন্দর ইস্যু, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা প্রয়োজন, যে সংসার ভেঙে যাওয়ার পেছনে আপনার তৃতীয় পক্ষের ভূমিকাটা এখানে কিন্তু খুব বেশি কাজ করে। এখানে আপনি ওই আইন প্রয়োগ করে নারী শিশু, এটা তো নির্যাতন অলরেডি হয়ে গেছে, যখন সে নির্যাতিত হচ্ছে তখন সে আপনার আইনের কাছে যে কি অধিকার সে আদায় করবে। আমাকে আইন অধিকার দিয়েছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে ভরণ পোষণ পাও, এটা তোমার অধিকার। যদি তোমাকে সেই অধিকারটা না দেয় তাহলে তুমি আদালতে যে মামলা করতে পারবা। এখন আমি কি করলাম, আমার হাজবেন্ড আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, আমি মামলা করলাম, করলে কি হচ্ছে, মামলা করে আমি কি সংসার টিকাতে পারবো? তাহলে আমাকে কি করতে হবে, সংসারটাকে ভেঙে মামলায় যেতে হবে। আমি এটা ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন যেটা, যে ওই ভরণ আমার মামলা হবে, যে দিবে না ভাই সে দিবেই না, আইনের ভয়ে সে, যে আমাকে ভরণ পোষণ না দেওয়া সে দিবে না, কোনো কিছু সে তোয়াক্কা করবে না, আইনকে সে তোয়াক্কা করবে না। যখন সে আবার, আমার এটা এক্সপেরিয়েন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স, যখন সে আইনের দরজায় চলেই যায় তখন তার কাছে ব্যাপারটা ঠিক আছে, কয়টা দিন ধরে জেল খেটেই আসলাম, তারপরে কি হবো না, ওয়াইফের কাছে নত হবো না, দেইনি। এই ক্ষেত্রে আপনি আইন দিয়ে কিভাবে এদেরকে আপনি আটকাবেন? এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে ওই যে পারিবারিক শিক্ষা, তার পারিপার্শ্বিকতা, মানবতাবোধ, এখানে আপনার মানবাধিকারটা ইম্পর্টেন্ট। জি, অনেক সুন্দর কথা বলেছেন যে মানবতাবোধ এবং মানবাধিকার, তার অর্থ হচ্ছে যে একটি সংসার যদি আপনার টিকাতে হয় তাহলে অবশ্যই যিনার হাজবেন্ড এবং ওয়াইফ অথবা কাপল যারা আছেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অত্যন্ত বলিষ্ঠ হতে হবে এবং একজন একজনকে অবশ্যই বুঝতে হবে। তো সকলের সমস্যাকে বুঝেই মনে হয় একটি সংসার তৈরি হয় এবং সেটা কন্টিনিউ করা হয়। দেশের বাইরের থেকে, দেশের ভেতর থেকে অনেকেই আপনাকে বাহবা জানাচ্ছেন যে ইউ আর রাইট রাইট, ও অনেকেই আপনাকে বলছেন ব্রিলিয়েন্ট স্পিচ। দর্শকরা আপনার যে ব্যাখ্যাগুলি বা আপনি যে পারসেপশনগুলি দিচ্ছেন তা উপভোগ করছে। দর্শক, এভাবেই আমাদের সাথে থাকুন এবং আমাদের এক্সপার্টকে আপনার প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের আইন নিয়ে আপনারা প্রশ্ন করুন আমাদের IPRH এর কমেন্ট বক্সে। পরবর্তী যে ইস্যুটাতে আমরা আপনার সাথে একটু জানতে যাব, অনেক গবেষণায় উঠে এসেছে একজন বিবাহিত পুরুষ প্রায় 80% মানসিক নির্যাতন হয় তার পারিবারিক জীবনে, এবং কিন্তু পুরুষদের কথা বলার জন্য আমরা তেমন কোনো ফ্লোর পাই না। অনেক সময় দেখা যায় ডিভোর্স ডিসিশন নেওয়ার পর অনেকভাবে একজন পুরুষের উপর দোষারোপ করা হয়। আপনার মতে আইন এই বিষয়ে কি বলে বা তারা কোত্থেকে আইনের সহযোগিতা পেতে পারে? এটা আসলে খুব দুঃখজনক আপনার জন্য। আমি আসলে আইনগত সেরকম কোনো তথ্য দিতে পারছি না, কারণ এই যে মানসিক নির্যাতন বা এক কথা বলতে গেলে পুরুষ নির্যাতন, সে বিভিন্ন ভাবে পারিবারিক জীবনে আপনার নির্যাতনের শিকার হচ্ছে, মানসিক নির্যাতন, এটাও একটা কাইন্ড অফ পুরুষ নির্যাতন। পুরুষ নির্যাতন ভিত্তিক কোনো আসলে আইন আমাদের এখনো তো পাস হয়নি। তো এই ক্ষেত্রে আইনগত দিক থেকে তাকে আমার সাজেশন দেওয়ার কিছু নাই। তার জন্য যে সাজেশনটা আছে, যেটা আমি বললাম যে সবকিছু আসলে আইন দিয়ে 100% রিকভারি সম্ভব না। আমি একটা কথাই বলেছি, আইনের কাছে তখনই আসা হয় যখন অলরেডি আমার সমস্যাটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আইনগত দিক থেকে আপনাকে আমার কোনো তথ্য দেওয়ার কোনো কিছু নাই, কোনো আইন নেই আর কি আপনার এই সমস্যার জন্য। এটা হতে পারে আপনার এই সমস্যাগুলোর জন্য আপনি কাউন্সিলিং নিতে পারেন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে বিষয় যে আপনার জন্য ক্ষতিগ্রস্ত না হবেন না, এরকম আপনার একটা সেফ জোনে যে এই ব্যাপারটা আপনি শেয়ার করতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনি এটা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া, মানে যে আমি পাগল হয়ে গেছি ব্যাপারগুলো সেরকম কিন্তু না। এটা আমাদের, যেমন আমরা একটা সুস্থ মানুষ, তারপরেও আমাদের 5 মাস অন্তর অন্তর যেরকম একটা বডি চেক আপের বিষয় থাকে, আমি কোনোভাবেই অসুস্থ না, বাট আমি একটা চেক আপ নিয়ে রাখলাম যে আমার কোনো সমস্যা আছে কিনা, সেই রকম আমার ব্রেনটা ঠিক আছে কিনা, আমি ঠিক মতো পরিচালিত হচ্ছি কিনা,
আমার মানসিক ভাবেও আমার একটা চেক আপের দরকার আছে। এই ক্ষেত্রে আপনার জন্য আমার সাজেশন হচ্ছে, আপনি যদি এই ধরনের মেন্টাল প্রেশার ফিল করেন, আপনার সেফ জোনে আপনি সেই জিনিসটা কথা বলতে পারেন, খোলামেলা আলোচনা করতে পারেন, অথবা আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কাউন্সিলিং নিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনি প্রশ্নগুলির ব্যাখ্যা করছেন এবং আশা রাখি দর্শকরা উপকৃত হচ্ছেন। এর সময় আপনার কাছে একটু জানতে চাইবো যে আইনি পেশায় যে সমস্ত শিক্ষার্থীরা আসতে চায় তাদের মন মানসিকতা বা মানসিকতা কোন ধরনের নৈতিকতা নিয়ে এই পেশায় আসা উচিত বলে আপনি মনে করেন, এবং আমাদের দেশে আইন শিক্ষার মান কিভাবে যাচাই করতে চান? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আপনার সবগুলো প্রশ্ন অসাধারণ, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। আমি বলবো আমার আইনের যে শিক্ষার ব্যাপার, নৈতিকতার যে ব্যাপারটা আপনি বললেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি 20% আইন শিখেছি বই ভিত্তিক, 80% হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। বেসিক জিনিসটা আমি 20% নিয়েছি বই থেকে, আর এটার অ্যাপ্লিকেশনটা 80% হচ্ছে গিয়ে বাস্তবতা। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি আইন শিখছি ক্লায়েন্টের কাছ থেকে। আমি আইন 20% যে বেসমেন্টটা এটা নিয়েছি বই থেকে, আর আমি 80% নিচ্ছি পারিপার্শ্বিকতা থেকে এবং আমার ক্লায়েন্টদের থেকে। নৈতিকতার যে ব্যাপারটা আপনি বলছেন যে একজন শিক্ষার্থীকে এই পেশায় আসতে হলে, এখন যারা আসছেন, এই জেনারেশনে যারা আসছেন, আমাদের যেটা লাইসেন্স পরীক্ষা নিতে হলে আপনার এমসিকিউ পরীক্ষা দিতে হয়, ওটাতে পাশ করলে রিটেনে পাশ করলে তারপরে ভাইবা, 3টা ধাপ অতিক্রম করে আসা মানে তার কিন্তু মেধার জায়গায় আমি বলবো কোনো প্রশ্ন নাই। 3টা ধাপে সে নিজেকে কিন্তু পরীক্ষিত করে তারপরে সে লাইসেন্সটা নিয়েছেন। পরবর্তীতে যেটা হয়, আপনার প্র্যাকটিসের স্টার্টিংটা তো হয় নিম্ন আদালত থেকে। এখন নিম্ন আদালতের এখানে আমাদের তো কোনো জব না, যারা প্র্যাকটিস করবে না, এটা তো কোনো জব না। দেখা যাচ্ছে আপনার যে সিনিয়রের আন্ডারে কাজ করছেন, আপনাকে মাস ভিত্তিক কোনো টাকা পয়সা দিচ্ছে না, কাজ ভিত্তিক দিচ্ছে। এবং একটা ছেলে, একটা ভালো একটা ফ্যামিলি থেকে একটা ছেলে বা মেয়ে আসছে, সে খুব স্বপ্ন নিয়ে কোর্টে যায়। সে যখন কোর্ট গায়ে দেয়, তার ভেতরে একটা অ্যাডভোকেট হওয়ার সেই মানে খুব সুন্দর একটা স্বপ্ন নিয়ে সে কোর্টে দাঁড়ায়। যখন সে সিনিয়রের সাথে কাজ করে, তখন ডে বেস যখন তাকে 200 টাকা 500 টাকা হাতে দেওয়া হয়, তখনই তার স্বপ্নটা কিন্তু ডাউন হয়ে যায়। যেখানে সে বাসা থেকে হাত খরচই প্রতিদিন হয়তো 1000 টাকার ঊর্ধ্বে নেয়, সেখানে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে বার কাউন্সিলের সনদ নিয়ে এসে যখন তার সিনিয়রের কাছ থেকে সে 200 টাকা 500 টাকা হাতে ধরে, এই টাকার অ্যামাউন্টটাই কিন্তু তার স্বপ্নটাকে ডাউন করে দেয়। ওইখান থেকে কিছু ছেলে মেয়ে থেকে যায়, কিছু ছেলে মেয়ে বের হয়ে যায়। তো আমি বলবো যে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং প্রফেশন। এই চ্যালেঞ্জটা হচ্ছে মানসিকতার চ্যালেঞ্জ, এবং সবকিছুর উপরে আপনার অর্থটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি সার্ভাইভ করতে না পারি, আমি নৈতিকতাটার জায়গা কিভাবে রাখবো? সেই ক্ষেত্রে আমাদের মানে এটা বলা হয়, এটা সবাই জানে যে ল পেশাটা হচ্ছে গিয়ে রাজকীয় পেশা। আগের দিনে আপনার যে বলতো বিলেত ফেরত ব্যারিস্টার, মানে তারাই বিলেতে যেত, ব্যারিস্টারি করে আসতো যার বাবার জমিদারি আছে, টাকা পয়সার যার কোনো হেডেক নাই, সে বিলেত ফেরত আসবে, বাবার রেডিমেড জিনিসের উপরে বসে সে শুধু সেবা দিবে। এই হচ্ছে আমাদের প্রফেশনের ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমাদের এখন বর্তমান অবস্থা তো সেটা না, সবার বাবা তো আর জমিদার না। যার হচ্ছে বেসিক নিডস, আমার কোর্টের ইনকাম থেকে আমার ফ্যামিলি চালাতে হবে, সেই জায়গাটা থেকে নৈতিকতার জায়গাটা ঠিক রাখো, তার টাকাটাই কিন্তু মূল ইস্যু হয়ে যায়। তখন সেই টাকা ইনকামের জন্য তার নৈতিকতাটা কতটুকু সে ধরে রাখতে পারবে, এটা কিন্তু খুব আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়। তো যেটা আপনি শিক্ষানবিশদের জন্য বললেন, ওরা হচ্ছে ভালো ফ্যামিলি থেকে আসলে এই হঠাৎ করে এই ধাক্কাটা অনেকেই নিতে পারে না, তখনই এরা কোর্ট থেকে ছিটকে যায়, তখন অন্য ব্যাকগ্রাউন্ডের জবের দিকে এরা সার্চ করতে থাকে। তো এদের জন্য মেসেজ হচ্ছে, এই পেশায় আসতে হলে আটঘাট বেঁধে নামতে হবে, আগে থেকে তোমার সেভিংসটা নিয়ে নামতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমার আইনজীবী সমাজের জন্য মেসেজ, যদি জুনিয়রদের জন্য এরকম একটা ফিক্স কোনো একটা অ্যামাউন্ট ধরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিতে পারে আমাদের যারা সিনিয়ররা আছেন, তাহলে অনেক জুনিয়র এই পেশায় আসার ক্ষেত্রে উৎসাহ বোধ করবে, কারণ তাদের বেসিক রিকোয়ারমেন্টটা তো অ্যাটলিস্ট আমাদের ফুলফিল করতে হবে। অনেক অনেক সুন্দরভাবে আপনি জিনিসটাকে বলেছেন, এবং আপনার সাথে আমিও একমত যে আসলে আমি যখন আমার মেধা
আমার অধ্যাবসায় যখন দিচ্ছি, তাহলে পরিশেষে আসলে আমার পরিণামটি কি হচ্ছে, সেখান থেকেই তো আমার মোটিভেশনাল একটি ক্ষেত্র তৈরি হবে, এবং সেখান থেকেই আমি সমাজের জন্য, দেশের জন্য কিছু করব। এখানে আমি একটা জিনিস একটু জানতে চাই যে আইনে একটি অনেক শিক্ষার্থী আমার কাছে কোশ্চেন করেছেন যে মুট কোড বলতে তারা আসলে কি বোঝেন। অনেক ইউনিভার্সিটিতেই শিক্ষার্থীরা আমার কাছে জানতে চেয়েছেন, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। মুড কোডটা হচ্ছে, এটা সাধারণত আপনার যেটা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আপনার একটা কোর্স হিসেবে এটা ড্রাফটিং এবং মুড কোড আপনার একটা সাবজেক্ট হিসেবে থাকে। এটা জাস্ট হচ্ছে আমাদের কোডটা, যেটা বাস্তবিক ক্ষেত্রে যে কোডটা, যে এজলাস যেখানে বিচার কার্য পরিচালনা করা হয়, সেটাকে আমাদের বলা হয় এজলাস। সেই এজলাসটার ডেকোরামটা কি হবে, ফিগারটা কি হবে, স্ট্রাকচারটা কি হবে, সেটাই জাস্ট একটা রুমের ভেতরে একজন বিচারকের চেয়ার কোথায় থাকে, তার সামনে পেশকাররা কিভাবে থাকে, তার সামনে হচ্ছে অ্যাডভোকেটরা কিভাবে থাকে, ডক যেখানে দাঁড়িয়ে সাক্ষীদের জেরা জবানবন্দি নেওয়া হয় সেটা কিভাবে, জাস্ট এজ লাইক একটা এজলাসের ডেকোরাম স্ট্রাকচার একটা রুমের ভেতরে সেট করা। সেট করে তারপরে এখানে বাদী পক্ষের এরা, বিবাদী পক্ষের এরা, আসামি পক্ষের এরা এখন একজন জামিন চাচ্ছে, জাস্ট কোর্টের মেকানিজম গুলো একটা রুমের ভেতরে সেট আপ দিয়ে সেই কাজগুলোকে করাকে বলা হচ্ছে মুড কোড। আচ্ছা, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এবং যারা শিক্ষার্থী যারা আছেন এই অনুষ্ঠানটি দেখছেন, যারা আমার কাছে এই কোশ্চেনটি করেছেন, তারা নিশ্চয়ই এই বিষয়ে এখন পরিষ্কার হয়ে গেলেন যে ইটস মুড কোড ইটসেলফ ইজ এ ডামি কোড। সো মোস্ট প্রবাবলি এখানে আমি যদিও আইনের লোক না, তো আমি মনে করি যে একটি কোর্টের ভেতরে যা যা পরিচালনা হয়, মুড কোর্টে আপনাকে সেই সমস্ত জিনিসই দেখানো হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে। মোস্ট প্রবাবলি ইট ইজ এ প্র্যাকটিক্যাল ওয়ে টু শো হাউ দ্য কোর্ট ওয়ার্কস। আমি মনে হয় ঠিক আছি। জি, আমি একটি ছোট একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে আসলে আমাদের দেশে দেখা যায় যে শিশু শ্রমিক এবং আইএলও কনভেনশন কিন্তু এই বিষয়ে অনেক কিছু বলেছে। আসলে আমরা প্রায়শ দেখি যে অনেকেই আমরা হলো গিয়ে শিশুদেরকে দ্বারা কাজ করাচ্ছি। এক্ষেত্রে আসলে শ্রম আইন বা আইএলও কনভেনশনের মতে কি বলেছে, বা আপনার মতে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করতে চান? আপনার আইনে তো সুস্পষ্ট ভাবে বলেছে যে শিশু শ্রমিক, শিশুদেরকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। আইন তো আপনার এই ব্যাপারে একদম স্ট্রেটলি বলে দিয়েছে। তারপরেও যদি আপনার কোনো শিশুকে দিয়ে আপনি কোনো কাজ করিয়ে থাকেন, শিশু শ্রমিকদেরকে দিয়ে কোনো কাজ করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট এই ধরেন আপনার পাশের বাসায় কেউ কোনো শিশুকে দিয়ে কাজ করাচ্ছে, এখন এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেই শিশুর অভিভাবককে তাকে কাজের জন্য দিয়েছে, নাকি যিনি যে কাজ করাচ্ছেন সে বাধ্য করছেন। এটা আগে আপনাকে এই মেসেজটা ক্লিয়ার হতে হবে। যদি এখন সেই শিশুর অভিভাবক টাকার কারণে আপনার কাজে, বাচ্চাকে কাজে দিয়েছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি তো সে যার বাসায় আছে তার বিরুদ্ধে আপনার যাওয়াটা, সে তো জেনে শুনেই দিচ্ছে। এক্ষেত্রে যেটা করতে পারে, যিনি কাজ করাবেন কি করাবেন না, শিশু এখন সে তো টাকার কারণে করছে, আপনি যদি এখন আইনকে চিন্তা করে সে বাচ্চাটাকে দিয়ে কাজ না করেন, তাহলে কি হচ্ছে, ওর ফ্যামিলি কি করতে পারছে না, সার্ভাইভ করতে পারছে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাচ্চাটাকে আপনি কাজে না দিয়ে আপনি কি, এই বাচ্চার যদি এখন আপনি দেখেন সমাজে এরকম কোন উইং আছে কিনা যে আমি কাজ করাবো না, বাস তাকে তার ফ্যামিলিকে সার্ভাইভ করার জন্য আমি একটা সাপোর্ট দিয়ে দেই, এরকম যদি আমাদের সমাজ, এটা সুন্দর একটা মেসেজ আপনার মানে এটার মাধ্যমে একটা দেওয়া যেতে পারে যে আমাকে আগে সমাজে ওই ধরনের উইং গুলোকে আমাকে আগে কি হতে হবে। আইন আমি ঠিক করে দিয়েছি যে শিশুকে দিয়ে আমি কাজ করাতে আপনি পারবেন না, কিন্তু ওই শিশুটা কাজ করতে আসছে পেটের তাড়নায়, তাহলে আপনাকে ওই পেটের তাড়নাটা আগে আপনাকে নিভাতে হবে। সেটার জন্য আপনার সমাজ কি কোনো স্টেপ নিয়েছে কিনা, সমাজে সেই ধরনের কোনো স্কোপ আছে কিনা, স্কোপ থাকার পরে যদি সেই বাচ্চাটা আপনার কাছে কাজে আসে, তাহলে আপনি সেটা জেনে যদি তাকে দিয়ে কাজ করান, তাহলে আমি বলবো আপনি কি করছেন, আইন ভঙ্গ করছেন। আর আমি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমার ব্যক্তিগত, মানে আইন আছে কিন্তু ওই বাচ্চাটাকে কি করছে, আমি কাজে নিয়ে তার ফ্যামিলিটাকে সাপোর্ট দিচ্ছি, তাহলে আমি বলবো না যে এখানে আমি অন্যায় করছি। এবং আমি মনে করি যে আমরা এখন জাতি হিসাবে অত্যন্ত বলিষ্ঠ একটি জাতি, এবং
খুব সম্ভবত আমাদের হোস্ট লাইনে কোনো সমস্যা হয়েছে, দেখা যাক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো কানেকশনে কোনো সমস্যা হয়েছে, আমরা একটু অপেক্ষা করি। সম্ভবত পারভেজ তুমি কিছু বলতে চেয়েছিলেন। দর্শক যারা আছেন একটু দয়া করে আমাদের সাথে থাকবেন, সম্ভবত কানেকশন ঠিক হয়ে যাবে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কিছুক্ষণের জন্য ছিলেন না সম্ভব। জি, দ্য টেকনিক্যাল প্রবলেম ইজ হিয়ার, এবং আমরা লাইভ প্রোগ্রামে এইসব টেকনিক্যাল সমস্যাগুলি পাই, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার হলো গিয়ে ইন্টারনেট কানেকশন অটোমেটিক্যালি আপনার হলো গিয়ে ড্রপ করে। সো আশা রাখি দর্শক যারা আছেন তারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, কারণ আফটার অল আপনাদের জন্যই আমাদের এই প্রোগ্রামটি পরিচালনা করা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সংক্ষেপে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা আজকে কষ্ট করে আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখলেন তাদেরকে প্রথমত অসংখ্য ধন্যবাদ, এবং ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন রিসার্চ অ্যান্ড হাব প্রোগ্রামটা যথেষ্ট ইনফরমেটিভ, সবার জন্য, সর্বস্তরের মানুষের জন্য খুব উপকার হবে বলে আমি আশা করি। সবাই এই পেজের সাথে সংযুক্ত থাকবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং সহায়তা করবেন প্রত্যেকটা কাজ। আসলে সবাই যে আমি এখানে বসেছি, আপনারা কমেন্ট করেছেন, উৎসাহিত হয়েছি, কথা বলতে সাহস পেয়েছি। পারভেজ উনি আছেন, এই পেজটা চালাচ্ছেন, আসলে উৎসাহের কোনো বিকল্প নেই। আর উৎসাহের জায়গাটাই হচ্ছে দর্শক, দর্শক ছাড়া আমরা অচল। তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে উৎসাহিত করুন, আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শক যারা আমাদের সাথে আজকে ছিলেন, তারা যদি আমাদের এক্সপার্টের সাথে আপনার যে কোনো বিষয়ে যদি পরামর্শ করতে চান তাহলে আমাদেরকে জানাবেন। আমি নিজ উদ্যোগে আমাদের এক্সপার্টের যে অ্যাড্রেস অথবা ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব। যে কোনো আইনগত বিষয়ে আপনি ওনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমাদের এক্সপার্ট অ্যাডভোকেট স্বপ্না খান আপনাদেরকে অবশ্যই যে কোনো বিষয়ে সাজেশন বা হেল্প করবে বলে আমার বিশ্বাস। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, এবং কোভিড-19 আমাদের মাঝের থেকে যা নিয়ে গেল তা হয়তো বা কখনোই ফিরে আসবে না। আসুন সবাই হাতে হাত রেখে যেটুকু আছে সেটুকু নিয়ে বেঁচে থাকি এবং সেটুকুকে রক্ষা করি এবং নতুন করে এই বিশ্বকে গড়ি। আমরা স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছি এবং আমরা একটি বলিষ্ঠ জাতি। আমরা নিজের মাতৃভূমির জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, এবং এই দেশটিকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসাবে আমরা পরিচালনা করার দায়িত্ব নেই। কারণ আজকের যারা ইয়ং জেনারেশন তারাই আগামী দিনে লিড করবেন। সো আমরা আশা রাখি যে আমাদের এই দেশটি সুন্দর দেশ হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটিকে একটি উজ্জ্বল দিকে এবং উজ্জ্বল আপনার নক্ষত্রের দিকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আমি ওনাকে আবার বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে আমাদের সাথে অ্যাডভোকেট শাহিদা আক্তার স্বপ্না খান আপনি যুক্ত ছিলেন, আপনাকে আইপিআরএস এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতে যে কোনো এপিসোডে হয়তো বা আমরা আপনাকে আবার পাবো, এই বিশ্বাস আমরা আপনার উপরে রাখতেই পারি। এবং যেটা হচ্ছে যে আপনাকে আইপিআরএস এর পক্ষ থেকে আমি আবার জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ পারভেজ, আপনাকেও এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে অতিথি হিসেবে আনার জন্য ধন্যবাদ। দর্শক, আজকের প্রোগ্রামটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আইপিআরএস এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকুন নিরাপদে। আল্লাহ হাফিজ।